কখনো দেশের উন্নয়ন করা সম্ভব, যার কারণে তার আমলে দেশের কোনো তেমন উন্নয়ন করা সম্ভব হয় নাই। এই ধারাবাহিকতায় চলতেছে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আমাদের দেশের উল্লেখযোগ্য তেমন কোনো উন্নতি হয় নাই। সর্বশেষ আসলো এই ফেসিবাদী আওয়ামী সরকারের শেখ হাসিনা। শেখ হাসিনার সময়ে তাদের এমপি মন্ত্রী যারা, তারা আমাদের এই দেশ থেকে দুর্নীতি করে কারি কারি টাকা বিদেশে পাচার করে সেখানে ডজন ডজন বাড়িঘর করেছে। সেই বাড়িঘরে এখন তারা আমোদ ফুর্তি করতেছে, আর আমার দেশের জনগণ তারা না খেয়ে না নিয়ে অনেক সময় তারা ঘুমোতে যায়, যারা প্রত্যন্ত এলাকার কিছু মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রকম যারা নেতা নেত্রী আছে তাদেরকে দিয়ে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করা সম্ভব না। আপনারা দেখেছেন কয়েকদিন আগে পত্রিকায় বেরিয়েছে, শেখ হাসিনা ব্যাংকে যে স্বর্ণালঙ্কার রেখেছেন তার মধ্যে একটা ব্যাংকের ভোল ভেঙে তার কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। কত ভরি জানেন কি? সেই অনেকেই জানেন, সেই স্বর্ণালঙ্কারের পরিমাণ হলো 832 ভরি। একজন মহিলাকে সাজাইতে গেলে 832 ভরি সোনা লাগে। তার ব্যাংকের ভোল্টে ছিল 832 ভরি সোনা। আর আমাদের মা বোনেরা, আমাদের মেয়েদের বিয়ের সময় আমরা 1 ভরি সোনা দিতে পারি না, আর তারা 832 ভরি সোনা নিয়ে আমোদ ফুর্তি করে। এইরকম নেতা নেত্রীকে দিয়ে কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। তাহলে আমাদেরকে যা করতে হবে, সম্মানিত উপস্থিতি, আমরা এই পরিবেশটা এটা পরিবর্তন চাই। আমাদের এখানে একটা ন্যায়, সাম্য এবং এখানে ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এই জন্যই জামাত ইসলামী বা 8 দলীয় জোট যেখানে যে প্রার্থী থাকবেন তাদেরকে ভোট দিয়ে, সেই মার্কায় ভোট দিয়ে তাদেরকে জয়ী করতে হবে। এখন আসেন, আপনারা এখানে লালমনিরহাট 3 আসনে যেহেতু আমরা এসেছি, আমাদেরকে কেন ভোট দেবেন? লালমনিরহাট 3 আসনে জামাতের যে মার্কা, দাঁড়িপাল্লা মার্কায় আপনারা কেন ভোট দেবেন? আমাদের প্রথম অঙ্গীকার, আমরা যদি এখানে জয়ী হতে পারি তাহলে আমাদের প্রথম এবং প্রধান টার্গেট থাকবে আমরা যোগাযোগ ব্যবস্থা সর্বোচ্চ মানের যোগাযোগ ব্যবস্থা আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। আমাদের রাস্তাঘাটগুলো আমরা দেখার মতো রাস্তাঘাট আমরা এখানে করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের এখানে বড় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হলো, আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের এলাকায় আমরা কৃষকের ছেলে, আমরা কৃষিকাজের সাথে সবাই কোনো না কোনো ভাবে সংযুক্ত, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ কখনো কোনো চিন্তা করে না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে আসতে পারে, তাহলে আজকে যারা কৃষকরা বীজের জন্য, সারের জন্য মাঠে গিয়ে আন্দোলন করতে হয়, রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, তাদের এই আন্দোলন করার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। কৃষকদের এই সারের সমস্যার সমাধান আমরা করব। একটা বিষয় খেয়াল করেন, যদি কৃষকরা কৃষিকাজ ছেড়ে রাস্তায় নামে সারের জন্য, তাহলে আমার এই দেশের উন্নয়ন হবে কিভাবে? কৃষক কৃষিকাজ ভালোভাবে করবে, তাহলেই না আমাদের দেশের উন্নয়ন হবে। এই জন্য তাদের যা যখন প্রয়োজন সেগুলো দেওয়ার দায়িত্ব এক রাষ্ট্রের, আমরা সেই দায়িত্ব কাঁধে তুলে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কৃষকরা যদি সঠিকভাবে এখানে ফসল উৎপাদন করতে পারে, আমরা আমাদের এলাকার প্রয়োজন পূরণ করে আমরা দেশের অন্যখানে দিতে পারবো। সর্বোপরি হলো আমরা এখান থেকে বিদেশে পর্যন্ত রপ্তানি করতে পারবো। কৃষকদের জন্য আমাদের এলাকায় ভালো সবজি আবাদ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই সবজিগুলো রাখার মতো কোনো জায়গা নাই। কয়েকদিন পরে দেখবেন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলো, এইগুলো মানুষ তো কেনা দূরের কথা, ফ্রি দিলেও নেবে না। তাহলে এত টাকা খরচ করে এত সুন্দর আবাদ করে এগুলো নষ্ট করার কোনো মানে হয় না। আমরা যদি এখানে একটা সবজির কোলেস্ট্রল করতে পারি, আমাদের আলুর অনেকগুলো হিমাগার আছে, কিন্তু সবজি রাখার মতো কোনো হিমাগার নাই। আমরা যদি সবজি রাখার মতো কোনো হিমাগার করতে পারি, আর এই আপনারা যেগুলো আবাদ করলেন, কৃষক ভাইয়েরা যারা আবাদ করলেন, এই সবজিগুলো যদি হিমাগারে রাখা হয়, বলেন তো এগুলোর দাম কয়েক গুণ বেড়ে যাবে না? আমরা এই হিমাগারে রাখার কারণে আমরা
সময় মতো বাংলাদেশের যে কোনোখানে এগুলো দিতে পারবো। সর্বোপরি এই সবজিগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। যদি এটা করা হয় তাহলে আপনারা শুনে আশ্চর্য হবেন। আমি এই কয়েকদিন আগে শুনলাম যে বিদেশে আমরা যে ভুট্টার মোসা, ভুট্টা পুরে পুরে যেটা ভুট্টা খায় আর কি, আমাদের বিশেষ করে শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে খুব কম খায়, যেগুলো ভুট্টা এখন পর্যন্ত পোক্ত হয় নাই, এইরকম ভুট্টা গুলো, সেখানে একটা ভুট্টা প্রায় 500 টাকা বিক্রি হয়। আর আমরা কয় টাকা বিক্রি করি? 5 টাকাও বিক্রি করতে পারি না। তাহলে সবজির ক্ষেত্রে একই অবস্থা। আমরা যদি এই সবজিগুলো সংরক্ষণ করি আর এগুলো যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে যেই বেগুন এখানে আমরা 2 টাকা 5 টাকায় বিক্রি করি, ওই সময় এটা 500 টাকায় বিক্রি করা সম্ভব। এই জন্য আমরা কৃষকদের জন্য এই কাজটা করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের এখানে হাসপাতালের অভাব, আমরা ভালোভাবে সেবা দিতে পারি না। আমাদের যে হাসপাতাল আছে সেই হাসপাতালও আমরা যদি হাসপাতালে রুগীকে নিয়ে ঢুকি, তাহলে ঢোকার সময় আমাদের নাক বন্ধ করে ঢুকতে হয়, বের হওয়ার সময় নাক বন্ধ করে বের হতে হয়। তাহলে যেই রুগী ওখানে গেছে সেবা নেওয়ার জন্য, সেই রুগী তো সুস্থ হওয়ার চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে বের হবে। রুগীর সাথে যে সুস্থ মানুষ যায়, সেই সুস্থ মানুষও অসুস্থ হয়ে বের হওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই জন্য আমরা যদি সুযোগ পাই তাহলে এই হাসপাতালকে আমরা একেবারে আধুনিক হাসপাতালে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। দেখেন, যারা প্রাইভেট হাসপাতাল চালায়, ক্লিনিক গুলো চালায়, তারা সেখানে ভাড়া দিয়ে এত কিছু করে ডাক্তার রেখে তারা সেখান থেকে লাভ করে। অথচ সরকারি হাসপাতাল, সেখানে ওষুধ ফ্রি, ডাক্তাররা সরকারি ডাক্তার, অন্যান্য সেবা দেওয়ার মতো সবাই আছে। এরপরেও আমার ভাইয়েরা, আমার বোনেরা ওখানে গিয়ে সেবা পাবে না, এটা হতে পারে না। সেখানে আমার রুগী যখন সেখানে ঢুকবে, ঢোকার সাথে সাথেই যেন রুগী মনে করে যে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। পরিবেশ দেখে, সেখানকার বেড দেখে, সেখানকার আচরণ দেখে তিনি যেন মনে করেন যে এটাই এখানে আমার সম্ভব আমার চিকিৎসা করা। সম্মানিত ভাইয়েরা, আমরা এরকম একটা সুন্দর হাসপাতাল গড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেন এখানে স্থায়ী ক্যাম্পাস হয়, তারপরে সেখানে সিট যেন বাড়ানো হয়, এই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি একটা শিক্ষা পল্লী গড়ে তোলার আমরা চেষ্টা করব। শিক্ষা পল্লীতে সেখানে আমাদের ছেলে মেয়েরা, ভাই বোনেরা যে সময় ঢুকবে, সেখানে পড়াশোনা করে শুধু বাংলাদেশ না বরং আন্তর্জাতিক মানের যেন শিক্ষা সেখান থেকে পায়, সেই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থার যদি উন্নতি না হয় তাহলে সেই জাতির কখনো উন্নতি করা সম্ভব না। এই কারণে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এখানে আরো যে সমস্যাগুলো আছে, আমাদের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো আমাদের পাশে যে তিস্তা নদী আছে, এই তিস্তা নদী, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অনেকে রাজনীতি করেছে। আমরা বলি, আপনারা শুনে ভালো লাগবে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের একটা উচ্চ পর্যায়ের টিম চীন সফর করেছে, একটা কমিটি, তারা ওখানে গিয়ে তাদের সাথে কথা বলে এসেছেন। আমাদের বিশ্বাস আমরা খুব কম সময়ের ব্যবধানে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। আমরা এটা বলতে চাই যে তিস্তা পারের যারা অসহায় দরিদ্র ব্যক্তিরা আছে, তাদের পুনর্বাসনের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এরপরে বলি, এই সমাজে আমরা অনেকগুলো সমস্যা আমাদের মাঝে আছে। তার মধ্যে অন্যতম হলো এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি দিয়ে ভর্তি হয়ে গেছে। আমরা একজন ক্ষমতায় আসে, আরেকজন ক্ষমতায় আসে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। যারা ব্যবসা করে, তারা যদি 500 টাকা যদি ইনকাম করে, ওখান থেকে যদি 100 টাকা চাঁদা দিতে হয়, তাহলে এরকম ব্যবসা করার কোনো মানে হয় না। যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্ধারিত যে ফি, এই ফি ছাড়া, এই ট্যাক্স ছাড়া আর 1 আনা কাউকে চাঁদা দিতে হবে না ইনশাআল্লাহ। আমরা সেই সমাজ গড়ে তুলতে চাই। আমাদের এখানে মাদকের সরাসরি হয়ে আছে, মাদককে নিয়ে, মাদক আমাদের একটা ক্যান্সারের
পরিণত হয়ে গেছে। এই মাদককে নির্মূল করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এখানে সংগ্রাম করে তুলবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কথা বলি, আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, খ্রিস্টান যারা ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, তাদের উদ্দেশ্যে বলি, তাদের ব্যাপারে বলা থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তাদের আর থাকা যাবে না, তাদের ব্যাপারে আমরা কোনো চিন্তা করি না।